সেটা আমরা দেখতে চাই। এই জন্য এই গণস্বাক্ষর ফর্মটা এখানে নাম, এলাকা, মোবাইল নাম্বার সহ আপনারা সবাই স্বাক্ষর করে দিবেন। আমরা 50,000 লোকের গণস্বাক্ষর সংগ্রহ করে হাইকোর্টের মাধ্যমে আমরা কাঠপাড়াবাসী লড়তে চাই। ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে চাই আমাদের পাশে কাঠপাড়া ইউনিয়নের মধ্যে রয়েছে আইনজীবী, শিক্ষক, ডাক্তার, আদিবাসী সহ অসংখ্য মানুষ এখানে বসবাস করে। আমরা সম্মিলিতভাবে এটা আইনিভাবে মোকাবেলা করবো, সামাজিকভাবে মোকাবেলা করবো, এলাকা ভিত্তিক মোকাবেলা করবো। সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলতে চাই, আন্দোলন তো সবে শুরুই হয় নাই। আমরা শুধু জনগণকে সজাগ করতেছি, সজাগ করতেছি। এই জনগণ যদি আমাদের পাশে আসে, 2010 সালে আমাদের এই রূপগঞ্জের মধ্যে তাদের পৈতৃক ভিটামাটি রক্ষা করার জন্য শহীদ জামাল সহ অনেকেই জীবন দিয়েছিল। আমরা কি জীবন দিতে প্রস্তুত? 2024 সালে আমরা দেখেছি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, জুলুমের প্রতিবাদ করতে গিয়ে লোকে তারা জীবন দিয়ে দিয়েছিল। আমরা আমাদের পৈতৃক ভিটামাটি, আমাদের জন্মভূমি, আমাদের আদিবাসী আমরা এখানে যারা বসবাস করি, আমাদের মসজিদ, কবরস্থান সহ আমরা এগুলোকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা অসংখ্য জীবন দিতে প্রস্তুত আছি। আসি নয় কি? উপস্থিতি এই পর্যায়ে আমাদের মামলা আরেকজন এখনো যারা উপস্থিত হন নাই তারা দ্রুত চলে আসুন। আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে, দেখতে পারতেছেন। ধন্যবাদ সবাইকে যারা আজকে এই শান্তিপূর্ণ সমাবেশে উপস্থিত হয়েছে। আমি মোহাম্মদ সাইফুজ্জামান সুমন, আমার বাবার নাম মোহাম্মদ আমির হোসেন। আপনারা এমন ইনফরমার যে মামলাতে আমার বাবার নাম পর্যন্ত ভুল লিখছেন। আজকে থেকে জানা রাখেন, আমার বাবার নাম মোহাম্মদ আমির হোসেন। এরপরে যদি কোনো মামলায় ভুল লেখেন, ওই ইনফরমারে বই হইতেছে ধুলা তুলে ধরা। আপনারা কি আমাদের পাশে আছেন? এই রূপগঞ্জে ভূমিদস্যু আন্দোলন শুরু হয়েছে সেই 2010 সাল থেকে। 2010 সালে শেখ ফয়সাল নামক আমাদের ভাই এই ভূমিদস্যুদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মারা গেছে। আপনাদের কি মনে নাই? তাই আমরা দমে যাওয়ার কথা নই। যদি আমাদেরকে এরকম 100টা মামলা দেওয়া হয়, তা আমাদেরকে দাবা রাখতে পারবেন না। পুরো কাঠপাড়াবাসী আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা খুবই জায়গায় 100% জমি, যেখানে 7,000 বিঘার মতো জমি রয়েছে। যদি 20 লাখ টাকা করে দেওয়া হয়, তাহলে এই 7,000 বিঘা জমির দাম হবে প্রায় 14,000 কোটি টাকা। আর সেই জায়গায় টাকা দিতেছে মাত্র 1,500-2,000 কোটি টাকা। আপনারা কি আমাদেরকে বোকা পাইছেন? তাই আমি বলতে চাই যে যদি আমাদের ভিটা মাটি, আমাদের বাবা কবর থেকে আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে হাতে হাত রেখে একসাথে দিতে পারবে। এছাড়া কোনো উপায় নাই। তারা চায় যে আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী করে, আমাদেরকে গুটি কয়েকজনকে আইডেন্টিফাই করে, আমাদের গুটি কয়েকজনের নামে মামলা দিয়ে তাদেরকে দামায় দিয়ে আন্দোলনকে দমে রাখতে চায়। কিন্তু তারা জানে না যে এরকম সুমনের পিছনে 10টি করে সুমন জন্ম নিয়েছে। এরপর যদি আপনারা আরো হয়রামূলক কোনো কর্মকাণ্ড করেন, তাহলে এই কাঠপাড়া ইউনিয়নে এরকম 1,000 সুমন জন্ম নিবে। দেওয়া হয়নি, বিপদ তো ভাই বলে বিপদ আসার আগে মেসেজ দেয় বিপদ ভাই বলে আসে না। তাহলে বিপদ যদি আমার কাছে আসে, তো বিপদ আমার কাছে বলে কই আসলো। তাই যদি আমার উপর কোন ধরনের হামলা মামলা হয়, আপনারা কি আমার বাবার কবর যদি, আমার বাবার কবরে যদি কোনোভাবে পানি উঠে পড়ে, যদি আইনানুক কোনো ব্যবস্থা নেওয়ার পর আমি এর কোন প্রতিকার না পাই, আমি একটাকে ধরে এনে সম্পূর্ণ মাটি চাপা দিয়ে দিব। আপনার বাবার সম্মান না থাকতে পারে, আমার বাবার কবর সম্মান আছে, আপনার বাবার কবর সম্মান নাই। এই
আপনার কাজ নাকি বন্ধ করে দিয়েছে। এত সাহস পায় কোথায়? আপনার দিকে আমাদের পাশে আছেন। আমরা বলতে চাই, এই চেয়ারম্যান পদপ্রার্থী জনাব বাদল মিয়া বাদলকে বলেছিলেন যে আমি নিজে সাথে করছি, আপনারা করবেন না, আপনারা বিষয় করবেন। আপনারা যখন টাকা ভাড়া শুরু করে ফেলছে, তারপর আপনারা নড়চড়া করেন নাই। গুটি মাত্র কিছু সংখ্যক লোক নড়চড়া করছে, তারা এই করে কেউ পাত্তাই দেন নাই। আমরা উপজেলা পরিষদে গিয়েছি, আমরা তারাতে মামলা করতে গিয়েছি, মামলা নিয়ে নাই। আমরা জেলা প্রশাসকের নিকট স্মারক লিখে দিয়েছি, কিন্তু প্রশাসন আমাদের কথায় না উঠে বসে দেখা গেল যে মধুবাবুর গু খাইতে যায় মধুবাবুর বাসায়। কথা কি ঠিক না ঠিক? মধুবাবুর কুয়ার মধ্যে এত সাপ কিভাবে আসবো আমরা জানতে চাই। তাই আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা সচেতন হন। যেখানে 14,000 কোটি টাকার জায়গা, সেখানে 1,500 2,000 কোটি টাকা দিয়ে এই চালবান আর জনগণ মেনে নেবে না, নেবে না, নেবে না। আপনাদেরকে অবিলম্বে সকলের পরামর্শ অনুযায়ী যে দাবি দাওয়াগুলো নেওয়া হয়েছে, আমরা জনাব দীপু ভূঁইয়া ভাই এর মাধ্যমে ওনার কাছে দাবি দাওয়া জানতে চেয়েছেন। আমরা জানতে চাওয়ার বিশ্বাসী নই, আমরা বাস্তবায়নে বিশ্বাসী। যে পর্যন্ত আমাদের দাবিগুলো আজকে আমরা সকলের স্মারকলিপির মাধ্যমে আমাদের জনাব দীপু ভূঁইয়া ভাইয়ের মাধ্যমে দাবি দাওয়াগুলো জানাবো। যে পর্যন্ত এই দাবি দাওয়াগুলো বাস্তবায়ন হবে, সে পর্যন্ত আমরা মাথা ছাড়বো না। প্রয়োজনে আমরা রক্ত দিব, কিন্তু এই কাঠপাড়া ইউনিয়নের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। আজকে আর দীর্ঘায়িত করতে চাই না, অনেক কথা বলার বাকি আছে, কিন্তু আজকে থেকে রয়েছেন কথা বলার জন্য, আজকে আর দীর্ঘায়িত করতে চাই না। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আপনাদের বাবা মায়ের ভিটা মাটি রক্ষা করার জন্য, বাবার কামড় রক্ষা করার জন্য এগিয়ে আসুন। আমরা এখানে দলমত নির্বিশেষে সবাই ভাই ভাই, সবাই কাজ করার সন্তান। তুমি তো সুদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। তুমি তো সুদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। তুমি তো সুদের কালো হাত রক্ত যখন দিয়েছি, রক্ত হাত দেব, তোমরা এই কাজ করে 1 ইঞ্চি মাটিও ছাড়বো না, ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের এখানে 5টা যেহেতু অতিথিবৃন্দ আছে, কথা বলবো আমরা তো আসলে কষ্ট করে কর্মসূচি নেই, নামের জন্য কর্মসূচি দিব। এবারে আমরা লক্ষ্যের মধ্যেই শেষ করে দেবো। এরপর আমাদের দুটা ডিসিশন হবে, যাবেন না। আপনাদের কাছে করজোর অনুরোধ করছি, কেউ যাবেন না। হ্যাঁ, সকলে এখানে গণস্বাক্ষরের যে ফর্মটা আছে, স্বাক্ষর দিয়ে যাবেন। সবাই গণস্বাক্ষরের ফর্মটাতে স্বাক্ষর দিয়ে যাবেন। এই পর্যায়ে কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের এই আচ্ছা, আমরা তাহলে ইনশাআল্লাহ শেষ করার জন্য আমার কাছে আমি আমাদের এই মামলা প্রধান আসামি জনাব ইলিয়াস ভাইকে। রুল নাম্বার 1। আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের এলাকার এমপিআর এবং মহিলা অধিকার পরিষদ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই সন্তান, হয়তো আমি চাকরিরত কারণে আপনার সাথে আপনার একটু দেয় না, যখন আমার হবে তখন গণনা কাজগুলো দিয়ে ফেলবেন। আমাদের পরবর্তী কর্মসূচি আছে, এবার আসতে কষ্ট করে একটু থাকেন, প্লিজ একটু থাকেন, কেউ যায় না। সাড়ে 5টার নামাজ আপনারা থাকবেন, নামাজটা পড়ে আর তারপরে যাবেন। আসসালামু আলাইকুম। আমাদের অতি দুঃখের সহিত আমি জানাচ্ছি, আমাদের এলাকার অনেক লোকই আসেন নাই, যাদের মুখের কাছে রাখেন। আসসালামু আলাইকুম। এই রূপপুঞ্জের হায়না বাহিনীদের হাতে আমরা শিকার। এখানে কোনো এই রূপপুঞ্জে, বিশেষ করে রূপপুঞ্জে
দোষও নাই, 100% নিতে পারেন। আপনারা ভয় পাচ্ছেন, আপনারা নুরুজ্জামান খানের কথা বলেন না, আপনারা আন্ডারওয়্যারের কথা বলেন না, আপনারা আন্ডারওয়্যার চলে গেছে। এখন এই দায়িত্বটা নিজেকে নুরুজ্জামান খান। আপনারা অবগত, আমি তাত্ত্বিক যেই কথাগুলো বলতেছি এগুলো আপনারা মনে রাখবেন। বাংলাদেশ সেনাবাহিনী সরকারি হোক আর বেসরকারি ভাবে হোক, কোনো জায়গায় একবার ছাড়া কোনো জায়গায় দখল করে নাই, রেকর্ড নাই। 1 নম্বর তথ্যটা আপনারা নিয়ে নেন। তারা যদি একবার করেছে ওই জায়গায়, আমি নিজেও, আমি যেহেতু এমপি মিলিটারি পুলিশ চাকরি করছি, আমিও ডিলে খাইছি। একবার করার পরে সঠিক টাকা দেওয়ার পরে টিউশন পারি দেন, আমিও ডিলে খাইছি। এটা কোনো ব্যাপার না। আর আজকে আমাদের একবার করে নাই, আমাদের কবরস্থান, আমাদের মসজিদ মাদ্রাসা ভালো বইরে ফেলাইছে। আমরা অনেকে মনে করতেছি যে এখানে তো আমার তো জমি নাই, তোর তো জমি নাই, আরে বেটা কবরটা তো থাকবে, কবরটা তো থাকবে। এখানে আপনারা গিয়া যারা সৈনিক বাইরে আছেন এখানে আমি জানি সৈনিক ইনফরমেশনের জন্য কিছু সৈনিক বাইরে আছেন। হ্যাঁ, এটা কর্তব্য, এদের কর্তব্য। আপনারা বেশি কিছু করবেন না, নজরে রাখেন, এগুলো সব ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠান। এখানে সেনাবাহিনীর সকল সদস্য কিন্তু আনুগত্যের বাইরে, কিছু মুষ্টিম অফিসার, কিছু মুষ্টিম পুঁজি ব্যবসা কাটাইছে, ব্যবসার জন্য তারা আজকে নেমে গেছে। আমাদের আমাদের রূপগঞ্জে নিরহ মানুষ পেয়ে আর কিছু বাজে লোক পেয়ে আমাদের এই শোষণটা করে নিল। পৃথিবীতে রেকর্ড নাই, ইতিহাস নাই। এইভাবে কেন? আমরা যদি নামতাম আজকে বাড়ি থেকে 2 জন করে আসলে এখানে 1 জন লোক কোথায়? আমরা কোথায়? যখন কবরস্থানটা দিতে পারবেন না, আমার লাশটা বেলায় বাসায় দিবেন, তখন আপনি কি করবেন? তখন এই যারা আসবেন না, পিছনে কথা বলেন, বালু বইরা দেন, বালুর টাকা খান, তাদের লাশটা ধরে রাখবেন। আল্লাহর উপর কসম খেয়ে বলছি, আপনাদের লাশ যাবে এই বেলাতে। আমি কথা বললাম, এই কবর থাকবে না, এই মাদ্রাসা থাকবে না। আমি বলছি, যদি এর ব্যতিক্রম কিছু হয়, আমার বাপের নামে, আমার নামে আমি মরে গেল 2টা চোদ্দটা বাড়ি দিবেন নাম দিয়া, যদি আমি মিথ্যা কথা বলে থাকি। আপনাদের আমাদের কিছু তেমন কিছু নাই, কিন্তু সবই কিন্তু নিয়ে দিচ্ছে, ভালো বরণ করে রাখছে। এটা কোনো নিয়ম নাই। একবার করেন, আমি সেনাবাহিনীর যা নবী অফিসার গুলা যাদের আমি উদ্দেশ্যে বলতেছি, আপনারা ঠিক হয়ে যান। আপনারা আসেন, আমার কষ্টটা দেখেন, আমার কবরস্থানটা দেখেন, আমার বাড়িঘর দেখেন। এই যে গ্রামগুলো পানির নিচে আছে, আমাদের ব্যবস্থা করেন, কথা বলেন। আর যদি কথা না বলেন, আর যদি আমাদের অবাধ্য হইয়া কোনো কিছু করেন, আপনারা শান্তি পাবেন না, যাইতে পারবেন না, বসবাস করতে পারবেন না। রাষ্ট্রীয় বাহিনীর কাজ করতেছে তারা, রাষ্ট্রীয় বাহিনীর এই কাজ করে নাই। এই কবরের মধ্যে তারা বিল্ডিং করবে কেন? আমাদের কবরস্থান ছিল না কেন? বালুটা ভরার আগে তারা দেখলো না? তারা কি কিনেছে এখানে? আপনারা আরেকটু তথ্য রাখেন। আমি কিন্তু ওদের সাথে একটা মামলা করতেছি, পার্সোনাল মামলা। আমার একটা বিল আটকে দিয়েছে তারা। আমার জমি আমি একবার করছে বর্ষা, বাট আমার জমি বিল দিবে না কেন? ওদের প্রজেক্ট ইলিয়াসের জমি এখানে দখল আমাদের। এই রাষ্ট্রীয় বাহিনীর এগুলো করতেছে। সেনাবাহিনীর সকল সদস্য কি এই ওয়ালবেল পাচ্ছে? অফিসার আসতেছে, কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে এখান থেকে। শেখ হাসিনার আমলে 5,000 কোটি টাকা দিয়েছে, 50,000 টাকা পায়। আর এই টাকার বিনিময়ে নুরুজ্জামান খান, আপনারা ভয় পাচ্ছেন কেন? বলতে হবে না? নুরুজ্জামান খান সব এই কাজগুলো করে দিল কেন? তুই মরবি না? তুই এখনো আছে। আমি নুরুজ্জামানের উদ্দেশ্যে বলছি, আমি 96 আমি বিএনপি ইলেকশন করেছি, সবাই দেখেছেন। কিন্তু আমি আগামী খুব ভালোবাসতাম ওকে। আমি বলি, আবার বলে দেয়, আপনার জনগণের কাতারে জানাজার নামাজ যদি পড়তে আপনার হয়, আপনি আসেন, আপনি বলেন এসা, আপনি বলেন বলুন, সমস্যা নাই। কিন্তু বলেন পাবলিকের আমাদের ন্যায্য টাকা দিতে। তারা 1 কোটি টাকা করে বিক্রি করতেছে, আর আমাদের 1 লাখ টাকা করে কেন? আপনি ব্যবসা করবেন? সেনাবাহিনীতে কোনো ব্যবসার কোনো নিয়ম নাই, আন্তর্জাতিক ভাবে নিয়ম নাই। আপনারা জেনে রাখেন, 2010 সালে যখন মারা হইলো, এতগুলো লোক মারলো, হাইজ্যাক করলো, সবকিছু করলো, দেখছেন কিভাবে গুলি লাগাইছে। আর এই 2টা পুলিশ বাহিনীর উপর দিয়ে গেল। বিচার ছিল না? এদের মানবাধিকারের বিচার করা দরকার মনে করেন না? এই এতগুলো মানুষ মারছে, এই পুলিশ বাহিনীর উপরে যে পুলিশ সাথে কি গুলি করছে, এইভাবে করে চলে গেল। আমাদের কিছু অসাধু ভাই, কিছু লোক লোভের কারণে আজকে এই প্রজেক্টটা নিয়ে গেল। কেন? আমি 1 নম্বর আসামি আমি কেন হবো রে ভাই? আপনাদের কি জায়গা জমি নাই? আমার বাড়িঘর নাই? আমাদের সোয়ারেজ ব্যবস্থা করেন, আমাদের ড্রেনেজ ব্যবস্থা করেন, একোয়ার করেন।
আপনারা করবেন কোনো জায়গায় নিয়ম নাই একবার ছাড়া কোনো প্রজেক্ট করতে। গত আমলিক সরকার একটা আইন করে দিয়ে গেছে, তার যাবজ্জীবন যদি কৃষি জমির উপরে কোনো প্রজেক্ট করে যাবজ্জীবন আসামি। কিন্তু এটা কোথায় রইল? আমাদের মাননীয় সংসদ সদস্য দীপু ভাইকে ধন্যবাদ জানাই। আপনি যেভাবে আমাদের লেগেছেন, আমাদের কথা কিনা আপনি উপস্থাপন করেন, আপনার পিছনে আমরা আছি, আপনাদের পিছনে আমরা আছি। দলমত নির্বিশেষে এত কোনো দল নাই। আমার বাড়িঘর পিঠা উদ্ধার করার জন্য আমার যেটা দরকার আগে হয়েছে, আমার দল দরকার নাই, আমার হয়েছে একতা। আপনারা যদি আজকে এই ফোরামে বলে যান যে ভাই তুই করলে করিস না, করবো না আমরা, আপনারা মুরব্বী যারা আছেন তারা যদি বলেন নামিস না, নামবো না। যদি আপনারা সাহেদার স্বাক্ষর করবেন, যদি 100 লোক হয় 100 লোক হয়ে নামবো ইনশাল্লাহ। আমি ফার্স্টে থাকবো। আমি মিশনে 2 বার মিশন করেছি, 2 বারে আমি এটাকে বলছি, আপনাদের তো আমি বেঁচে আসছি। সেনাবাহিনী সম্বন্ধে আমার চেয়ে ওই ফালতু অফিসাররা আমার চেয়ে বেশি জানে না কোনো কিছু। এরা নিজের পকেটে ঢুকাইতেছে। আজকে 1,20,000 সৈনিক এখানে পায় নাই। আপনারা যদি নাও নামেন, আমি ইলিয়াস ঘোষণা করে দিচ্ছি, যদি সরকার কোনো ব্যবস্থা না করে আবার 1,20,000 সোলজার এখানে নামবে। বিশ্বের কোনো জায়গায় নিয়ম নাই, বাংলাদেশেও নাই। কোন রাজনৈতিক আমলিক যে এত খারাপ ছিল সে ওগুলা করে নাই। কিন্তু ওই সেনাবাহিনীর অফিসাররা কেন এটা দেখতেছে না? সেনাপতি দেখতেছে না? ওর টাকা পাইতেছে, বিঘা দিতেছে। আমি আশা করবো আপনারা পিছনে হটবেন না, কিন্তু পরিমাণ হইলে আপনারা উপকার পাবেন ভাইয়েরা, উপকার পাবেন। আমাদের কবরটা বাঁচান, আমাদের কবরটা বাঁচান। এগুলো তো থাকবে না কোনো কিছু, দেখেন থাকবে না, উপর সব শেষ হয়ে গেছে। এখন এদের নিয়ম হয়েছে কি, আমাকে বললো ইলিয়াস তুমি চলে আসো, তোমার কি বলবে? আমি নো, আমার পাবলিকের সামনে এই এতিমখানা এই মাদ্রাসায় বসা জনসম্মুখে সবার কথা শুনবেন, সমাধান করবেন। আমার আর কিছু বলার নাই, কিছু চাওয়ার নাই। আর যে সমস্ত সৈনিক ভাইরা এই সাংবাদিক হিসেবে আসেন তারা পৌঁছায় দেন আমার কথা। আমি কোনো খারাপ কোনো কিছু বলি না। আপনাদের সাথে সমঝোতার বাইরে কথা বলবেন, অবস্থা খুবই খারাপ হবে। দ্বিতীয়, আমি আরো হুঙ্কার দিয়ে দিচ্ছি, মিডিয়ার পিলখানার যে ঘটনা ঘটছে এটা ভয়ঙ্কর হইতে পারে। 5 জন, 100 জন, 200 জন এই লোকের সাথে পয়সা সমাধান করতে হবে। আজকে এখনো ভালো করতেছে কেন? নুরুজ্জামান খান তুই দেখো তো, তোর এখনো ভালো করতেছে না, আমি চাচ্ছি যারা টেন্ডারটি আছেন ভালো এগুলো সরাইলে হয়ে যাবে। আমাদের সাথে বসুক, আমরা কোনো উচ্ছৃঙ্খলাতে যেতে চাই না। আমরা এই জায়গায় বৈশা এই জায়গায় রক্ষা করতে চাই। আপনারা আছেন, সব জায়গায় কনসিডার করা হবে। আননেসেসারি কোনো কিছু আমি দেখতে চাই না। আপনারা থাকেন, ইনশাল্লাহ আমি থাকবো ভবিষ্যতে। আমি আর বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের যেহেতু নামাজ 5:30 দেওয়া হয়েছে, আমরা 10 মিনিটের মধ্যে কথা বলার জন্য আমরা শেষ করবো। তো সংক্ষেপে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি গণ অধিকার পরিষদের রূপগঞ্জ থানার সাবেক এমপি পদপ্রার্থী জনাব ওয়াসিমউদ্দিন ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই সামনে উপস্থিত যে তথা কায়েতপাড়াবাসী উপস্থিত হয়েছে, সকলের উপস্থিতির একটি মাত্র লক্ষ্য, সেটা হচ্ছে যার ভূমি রক্ষা করা। আজকে আমরা কিন্তু একজন ব্যক্তি স্বার্থে আসি নাই, আজকে এসেছি আমাদের পৈতৃক ভিটা, আমাদের অধিকার, আমাদের যেই বসতবাড়ি সেগুলো রক্ষা করার কথা বলার জন্য। বিগত সময়ে আমরা দেখেছি আমাদের এই রূপগঞ্জের প্রায় প্রত্যেকটি কৃষি জমি সহ বসতবাড়ি জমি, ইভেন আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি কবরস্থানের জমিতে পর্যন্ত ভূমিদস্যুরা দখল করে নিচ্ছে। কিন্তু আমরা আমাদের ন্যায্য অধিকার যদি আদায় করতে না পারি, ন্যায্য কথাই যদি বলতে না পারি, তাহলে আমরা এই জনগণ হয়ে রূপগঞ্জের বাসিন্দা হয়ে লাভটা কি হলো? আজকে আমাদের রূপগঞ্জের মধ্যে দেখতে পাবেন যে বহিরাগত বৈশি, বরিশাল, নোয়াখালী, দিনাজপুর থেকে লোক এসে এখানে বড় বড় প্রশাসনিক ক্যাডার দিয়ে তারা প্লট করে দখল করে নিচ্ছে। আর আমার রূপগঞ্জের জনগণ এই রূপগঞ্জ থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে। আজকে আমরা এখানে যারা একত্রিত হয়েছি সকলের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, আমার এই ভাইদের এতক্ষণ কথা বলেছে, কেউ ভয় পাবেন না, কেউ খুঁজ পাচ্ছেন না। আমরা আমাদের ন্যায়
ন্যায্য অধিকার নিয়ে কথা বলতেছি, ন্যায্য অধিকারের বাইরে কেউ কোনো কথা বলতে পারবে না। কোন ইতিহাসের বা কোন আইনে নেই যে সেনাবাহিনী জনগণের বিপক্ষে গিয়ে কাজ করতে পারবে। বরং সেনাবাহিনীকে তৈরি করা হয়েছে জনগণের সেবা করার জন্য। এই রূপগঞ্জে দেখতেছি এই সেনাবাহিনী কর্তৃক আমাদের জনগণের দায়িত্ব, জনগণের যে অধিকার সেটা হরণ করা হচ্ছে। আজকে এই জনগণের দাবি কেন মানবেন না আপনারা? আপনাদেরকে কি বলেছে ওই জায়গাতে আপনি উচ্চ হয়ে যান? আপনাদেরকে বলা হয়েছে আপনারা আসুন, কথা বলুন, আমাদের কি দাবি আছে আপনারা শুনুন। আমাদের দাবি যদি অযৌক্তিক হয় তাহলে আপনারা আমাদেরকে ডিনাই করতে পারেন, কিন্তু আমাদের দাবি যদি ন্যায্য হয় তাহলে তো আপনারা আমাদের বাইরে যেতে পারেন না। আজকে প্রশাসনের আজকে মিডিয়ার মাধ্যমে আমি সেনাবাহিনী কর্তৃক এই প্রজেক্টের দায়িত্বশীল যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার আপনাদেরকে শুরু করে মিনতি করে বলছি, আপনারা এই গ্রামবাসী তথা জমির মালিক যারা আছে তাদেরকে নিয়ে বসুন, তাদের ন্যায্য দাবিগুলো শুনুন এবং ন্যায্য দাবি মেনে নিন। যদি এই ন্যায্য দাবিতে আপনাদের গরিমসি হয় তাহলে কিন্তু জনগণ যদি ক্ষিপ্ত হয়ে মাঠে নামে আপনাদের প্রজেক্ট কিন্তু প্রজেক্টের মতো থাকবে কিনা এটা একটু বুঝার ব্যাপার আপনারা আমার কৃষি জমি দখল করবেন, আমার ঘর দখল করবেন, আমার জমি দখল করবেন, আমি কিন্তু 300 ফিট রাস্তায় ঘর করে তারপর জায়গা করে পাশে ধন্যবাদ সকলকে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আপনারা আপনাদের ন্যায্য দাবি দিয়ে যখনই পাশে থাকবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।